প্রাচ্য এবং পাশ্চাত্যের মধ্যে সংযোগ স্থাপনকারী জলপথ সুয়েজ খালকে বলা হয় আধুনিককালে মানব সৃষ্ট সপ্তাশ্চর্যের একটি। গত ১.৫ শতকেরও বেশি সময় ধরে পণ্য এবং যাত্রীবাহী জাহাজ লোহিত সাগর থেকে ভূমধ্য সাগরে যাতায়াতের জন্য এই জলপথ ব্যবহার করে আসছে। দৈর্ঘ্য ১৯৩ কিলোমিটার বা ১২০ মাইলের বেশি লম্বা এই খালের কারণে আরব সাগর থেকে আটলান্টিক মহাসাগরে যাত্রাপথ প্রায় ৯,০০০ কিলোমিটার হ্রাস পেয়েছে। ২০১৪ সালের সংস্কারের আগ পর্যন্ত দৈনিক গড়ে ৪৭টি জাহাজ এই খাল ব্যবহার করতে পারত। তবে সংস্কারের পর এই সংখ্যা দ্বিগুণ হয়ে বর্তমানে দৈনিক গড়ে ৯৭টি জাহাজ এই খাল অতিক্রম করছে। মানবসৃষ্ট এই ঐতিহাসিক খালটি সম্পর্কে আপনাদের 10টি চমকপ্রদ তথ্য জানাতে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। প্রিয় দর্শক, চলুন তবে আর কথা না বাড়িয়ে আদ্যপান্তরী পর্বে সুয়েজ খাল সম্পর্কে 10টি চমকপ্রদ তথ্য জেনে আসি। বর্তমানে সুয়েজ ক্যানাল হিসেবে যে খালটি ব্যবহৃত হচ্ছে সেটি খনন করা হয়েছিল ১৮৫৯ সালে, কিন্তু প্রাচ্য এবং পাশ্চাত্যকে সংযুক্ত করার প্রয়াস মানুষ চালিয়ে আসছে সুপ্রাচীনকাল থেকেই। মিশরে নীল নদ সংলগ্ন এলাকায় প্রত্নতত্ত্ববিদদের চালানো গবেষণা অনুযায়ী লোহিত সাগরকে ভূমধ্য সাগরের সাথে সংযুক্ত করার প্রথম চেষ্টার নজির পাওয়া যায় আজ থেকে প্রায় ৪,০০০ বছর আগে। গবেষকদের ভাষ্য অনুযায়ী ১৮৫০ খ্রিস্টপূর্বাব্দে মিশরের ক্ষমতায় থাকা ফারাও দ্বিতীয় রামসেস লোহিত সাগরকে নীল নদের সাথে যুক্ত করার জন্য একটি খাল খনন করিয়েছিলেন। তবে ওই সময় প্রযুক্তি তেমন শক্তিশালী না হওয়ায় খননকৃত খালটির রক্ষণাবেক্ষণ সম্ভব ছিল না। ফলে ক্রমশ কালের গর্ভে খালটি বিলীন হয়ে গিয়েছিল। বিশেষ করে নীল নদ সংলগ্ন মরু এলাকার বালুতে খালটি ভরাট হয়ে যায়। এরপর প্রায় ১২০০ বছর বিভিন্ন যুদ্ধবিগ্রহ, আগ্রাসন এবং মহামারী মোকাবেলা করতে গিয়ে সুয়েজ খাল নিয়ে ব্যয় করার মতো সময় হয়নি আর। এরপর খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতকে ফারাও দ্বিতীয় নিকো পুনরায় খালটি খননের কাজ শুরু করেন, কিন্তু তা শেষ করার আগেই তার পতন হয়। মিশরের ক্ষমতা দখল করেন পারস্যের সম্রাট দ্বিতীয় ক্যাম্বাইসেস, যার উত্তরাধিকারী হিসেবে সিংহাসনে বসেন সম্রাট প্রথম ডারিয়াস। তার উদ্যোগে শেষ পর্যন্ত সেই প্রকল্পের কাজ সম্পূর্ণভাবে বাস্তবায়িত হয়। গ্রিক ইতিহাসবিদ হেরোডোটাসের বর্ণনা অনুযায়ী সম্রাট প্রথম ডারিয়াসের খনন করা ওই খালটি দিয়ে পাশাপাশি দুটো বজ্রা নৌকা যাতায়াত করতে পারত। দাঁড় বাওয়া সেই নৌকায় পুরো সুয়েজ খাল অতিক্রম করতে সময় লাগত টানা ৪ দিন। এর ৪০০ বছর পর মিশরের রাজা দ্বিতীয় টলেমি আরেক দফা খালটি পুনর্খনন করেছিলেন, কিন্তু উপযুক্ত রক্ষণাবেক্ষণের অভাবে সেই খালটিও কালের গর্ভে বিলীন হয়ে যায়। রামসেস বা টলেমির মতো মিশরীয়রাই শুধু যে এই খালটি খনন বা খননের চেষ্টা করেছেন তা কিন্তু নয়। পারস্যের সম্রাট ডেরিয়াসের মতো আরও অনেক বহিরাগতই একই চেষ্টা করেছেন। এদের মধ্যে নেপোলিয়ন বোনাপার্টের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। ১৭৯৮ সালে মিশর বিজয়ের পর ফরাসি সেনাপ্রধানের দায়িত্বে থাকা নেপোলিয়ন একদল পর্যবেক্ষক নিয়োগ দিয়েছিলেন। এদের কাজ ছিল লোহিত সাগর এবং ভূমধ্য সাগরকে সংযুক্ত করার জন্য প্রয়োজনীয় সুপারিশ সরবরাহ করা। উপর্যুপরি ৪ দফা অভিযান চালানো শেষে নেপোলিয়নের সেই পর্যবেক্ষক দল ভুল হিসেব কষে জানায় ভূমধ্য সাগরের তুলনায় লোহিত সাগরের সমুদ্রপৃষ্ঠের উচ্চতা অন্তত ৩০ ফুট বেশি। ফলে এই দুই জলরাশিকে যুক্ত করা হলে পুরো নীল নদ অববাহিকা বন্যায় তলিয়ে যাবার আশঙ্কা আছে বলেও জানিয়েছিল সেই পর্যবেক্ষক দল। তাদের সেই ভুল হুঁশিয়ারির কারণে শুধু নেপোলিয়নই তার ইচ্ছা বাদ দেননি, পরবর্তী ৫০ বছর এই খাল খননের কথা চিন্তা করেননি কেউই। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা মাপতে ভুল করলেও সেই পর্যবেক্ষক দলই প্রথম ৪,০০০ বছর পুরনো খালটির চিহ্ন খুঁজে পেয়েছিল। শেষ পর্যন্ত ১৮৪৭ সালে আরেক দল ফরাসি পর্যবেক্ষক সঠিক হিসেব কষে জানান লোহিত সাগর এবং ভূমধ্য সাগরের সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রায় একই, যার ধারাবাহিকতায় ১৮৫৪ সালে নতুন করে এই খালটি খননের কাজ হাতে নেন ফরাসি কূটনীতিবিদ ফার্দিনান্দ দু লেসেপ। তার সেই পরিকল্পনায় সমর্থন জানান ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ন। ফ্রান্সের ওই সমর্থনের খবর পেয়ে ব্রিটিশরা খাল খনন প্রকল্পের বিরুদ্ধে অবস্থান নেয়। কারণ আর কিছুই না, ওই সময় বিশ্বের বিভিন্ন অঞ্চলে উপনিবেশ স্থাপনের অসুস্থ প্রতিযোগিতার ফলে ব্রিটেন এবং ফ্রান্সের মধ্যে সম্পর্কটা ছিল সাপ এবং নেউলের মতো। তাই এক দেশ কিছু সমর্থন করলে অন্য দেশের তা বিরোধিতা করতেই হতো। এ নিয়ে ফরাসি কূটনীতিবিদ লেসেপের সাথে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড পামারস্টোন গণমাধ্যমে বাকযুদ্ধে জড়িয়েছিলেন। শুধু তাই না, ব্রিটিশ পার্লামেন্টে ওই প্রকল্পের বিরুদ্ধে বক্তব্য রাখায় রবার্ট স্টিফেনসন নামক এক ব্রিটিশ রেলওয়ে ইঞ্জিনিয়ারকে লেসেপ ডুয়েল লড়াইয়ের আহ্বানও জানিয়েছিলেন। এভাবে নিজের জীবন বাজি রেখে খালটি খননের জন্য প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করতে হয় লেসেপকে।
5 বছর পর 1859 সালে শুরু হয় প্রকল্প বাস্তবায়নের কাজ। দীর্ঘ 10 বছর পর শেষ হয় সেই প্রকল্প। মজার ব্যাপার হলো, খালটি খননের বিরুদ্ধে অবস্থান নিলেও খনন কাজ শেষ হবার মাত্র 6 বছরের মাথায় সুয়েজ খালের শতকরা 44% শেয়ার মিশরের কাছ থেকে জোরপূর্বক নামমাত্র মূল্যে কিনে নেয় ব্রিটিশ সরকার, যার ধারাবাহিকতায় 1956 সাল পর্যন্ত মিশরে অবস্থিত এই খালটির নিয়ন্ত্রণ ছিল ফ্রান্স এবং ব্রিটেনের হাতে। ওই বছর মিশরের প্রেসিডেন্ট গামাল আব্দুল নাসের খালটিকে জাতীয়করণ করেন, যার কারণে মধ্যপ্রাচ্য জুড়ে সুয়েজ ক্রাইসিস নামে পরিচিত এক সংকটময় পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, যা নিরসনে মিশর এবং ইসরায়েলের মধ্যে কয়েক দফা যুদ্ধ হয়। 19বিংশ শতকে এই সুয়েজ খালটি খননে বিপুল সংখ্যক শ্রমিকের প্রয়োজন ছিল। ওই সময় বাষ্পচালিত ইঞ্জিনের ব্যবহার থাকলেও প্রাথমিক অবস্থায় খরচ বাঁচাতে খাল খননে গঠিত প্রতিষ্ঠানটি স্থানীয় কৃষক এবং নিম্নবিত্ত পরিবারের সদস্যদের নামমাত্র মজুরির বিনিময়ে খনন কাজে অংশ নিতে বাধ্য করে। সেই কাজে রাজি না হলে স্থানীয়দের মারধর করারও ইতিহাস রয়েছে। এর ফলে জনসাধারণের মধ্যে ক্ষোভের সঞ্চার হলে মিশরের রাজা ইসমাইল পাশা এ ধরনের শ্রমিকের ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেন, যার ধারাবাহিকতায় শেষ পর্যন্ত বাষ্পচালিত ইঞ্জিন ব্যবহারে বাধ্য হয় লেসেপোতার প্রতিষ্ঠান। ধারণা করা হয় প্রায় 200 কিলোমিটার দীর্ঘ এই খালটির প্রথম 50 কিলোমিটার শ্রমিকরা স্রেফ কোদালের সাহায্যে খনন করেছিলেন। 1869 সালে সুয়েজ খাল খননের কাজ সমাপ্ত হলে তা উদ্বোধনের জন্য একটি মানব মূর্তির সদৃশ বাতিঘর নির্মাণের সিদ্ধান্ত নেন ফরাসি কূটনীতিবিদ ফার্দিনান্দ লেসেপ। নিজে সে স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব লেসেপ দিয়েছিলেন প্রথিতযশা ফরাসি ভাস্কর ফ্রেডেরিক অগাস্টেকে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ভাস্কর্যটির নাম রাখা হয়েছিল ইজিপ্ট ব্রিং লাইট টু এশিয়া। পরিকল্পনা অনুযায়ী সুয়েজ খালের ভূমধ্য সাগর প্রান্তে স্থাপিত হতে যাওয়া সেই মূর্তির অনুপ্রেরণা নেওয়া হয়েছিল প্রাচীনকালের বিখ্যাত ভাস্কর্য দ্য কলোসাস অব রোডস থেকে। অগাস্টের নকশা অনুযায়ী ভাস্কর্যটি ছিল 90 ফুট উঁচু এক নারীর, যার পরনে রয়েছে মিশরীয় কৃষকদের ব্যবহৃত আলখাল্লা। সেই নারীর এক হাতে একটি মশাল থাকবে, যার আলো একই সাথে বাতিঘরের কাজও করবে। শেষ পর্যন্ত অগাস্টের নির্মিত ভাস্কর্যটি সুয়েজ খালের প্রবেশপথে বসানো হয়নি, কিন্তু ভাস্কর্যের বর্ণনা শুনে অনেকেই হয়তো বুঝে ফেলেছেন সেই মূর্তিটির শেষ ঠিকানা কোথায় হয়েছিল। বলছি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক বন্দরে সগর্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা স্ট্যাচু অব লিবার্টির কথা। 1886 সালে বিখ্যাত এই মূর্তিটি সেখানে স্থাপন করা হয়। এই সুয়েজ খাল খননের মূল উদ্যোক্তা ফার্দিনান্দো লেসেপ এরপর পানামা খাল খননেরও চেষ্টা চালিয়েছিলেন। আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরকে যুক্ত করার লক্ষ্যে তার সেই প্রকল্পের কাজ শুরু হয়েছিল 1881 সালে। দুর্ভাগ্যবশত $250 মিলিয়ন বেশি অর্থ খরচের পর প্রকল্প বাস্তবায়নের কাজে ইস্তফা দেন তিনি, যার ধারাবাহিকতায় লেসেপের বিরুদ্ধে প্রতারণার মামলা হয়েছিল। শেষ পর্যন্ত 20 শতকের শুরুতে যুক্তরাষ্ট্র পানামা খাল খননে সফল হয়। গত শতকের 50-এর দশক থেকে শুরু হওয়া স্নায়ুযুদ্ধ এবং যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা সৃষ্টিকারী কিউবান মিসাইল ক্রাইসিসের কথা অনেকেই জানেন, কিন্তু সুয়েজ খালকে কেন্দ্র করেও সোভিয়েত ইউনিয়ন ও ব্রিটেনের মধ্যে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা সৃষ্টি হয়েছিল। 1956 সালে মিশরের প্রেসিডেন্ট গামাল আব্দুল নাসের সুয়েজ খালকে জাতীয়করণ করেন। এর প্রতিবাদে মিশরের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে ব্রিটেন, ফ্রান্স এবং ইসরায়েল। কিন্তু জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহলগুলো এই যৌথ বাহিনীর আগ্রাসনের বিরুদ্ধে তীব্র নিন্দা জানায়। শেষ পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন হুমকি দেয় অবিলম্বে আগ্রাসন বন্ধ না হলে তারা ব্রিটেনের মাটি লক্ষ্য করে পারমাণবিক হামলা চালাবে। সেই হুমকিতে রণে ভঙ্গ দেয় ব্রিটেন নেতৃত্বাধীন যৌথ বাহিনী। এর জেরে পদত্যাগ করেন তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্থনি ইডেন। 1967 সালের জুন মাসে মিশর এবং ইসরায়েলের মধ্যে 6 ডে ওয়ার শুরু হয়। সুয়েজ খালের উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে মিশরীয় নৌবাহিনী খালটির 2 মাথায় জলমাইন পুঁতে রাখে। ফলে খালের মাঝখানে থাকা পণ্যবাহী 15টি আন্তর্জাতিক জাহাজ আটকা পড়ে যায়। বিস্ময়কর ব্যাপার হল, যুদ্ধ মাত্র 6 দিনে শেষ হলেও কূটনৈতিক টানাপোড়েনের কারণে জাহাজগুলোকে ওই খালে আটকে থাকতে হয়েছিল দীর্ঘ 8 বছর। এই 8 বছর নাবিকরা সব আটকা পড়া জাহাজগুলোতেই ছিলেন, যদিও যুদ্ধ থামার পর নিয়মিত হেলিকপ্টারে তাদের ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হতো। শেষ পর্যন্ত 1975 সালে আটক অবস্থা থেকে মুক্তি পায় জাহাজগুলো। ততদিনে অবশ্য 15টির মধ্যে 13টি জাহাজই চলাচলের ক্ষমতা হারিয়ে ফেলেছিল। 2014 সালে সুয়েজ খালটি সম্প্রসারণের উদ্যোগ হাতে নেয় মিশরের সরকার। সেই প্রকল্পের আওতায় খালটির 35 কিলোমিটার দৈর্ঘ্য জুড়ে প্রস্থ বাড়ানো হয়। সেই সংস্কার প্রকল্পের জন্য মিশর সরকারের ব্যয় হয়েছিল প্রায় $8.5 বিলিয়ন মার্কিন। মিশরের ইতিহাসে এটি সবচেয়ে ব্যয়বহুল নির্মাণ প্রকল্প।
সংস্কার শেষে খালের প্রস্থ বাড়ায় দৈনিক ৪৭টির বদলে ৯৭টি করে জাহাজ এই খাল অতিক্রম করতে পারে।